আপনারা জানেন যে বিগত 16 বছরের যে দুর্বৃত্তায়নের ফলে যে অর্থনৈতিক ক্ষত সৃষ্টি হয়েছিল আমাদের, সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন আমাদের রিজার্ভ ছিল 1-1.5 মাসের আমদানি সমতুল্য, এবং আমাদের ব্যাংকে প্রায় $6 বিলিয়ন একটা আনপেড ইনভয়েস ছিল, দায় ছিল। সেখান থেকে আজকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আজকে প্রায় $32 বিলিয়ন রিজার্ভ তৈরি হয়েছে। বাট এই রিজার্ভ এখনো পর্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড দরকার সেটা তৈরি করতে পারেনি। সঙ্গত কারণেই অর্থনীতিতে সংকোচনমূলক সিদ্ধান্ত নিতে হয়েছে। না হলে আমাদের আজকে যে ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটিটা এসছে এটা আসত না। আমাদেরকে একটা কষ্ট সময় দিয়ে যেতে হয়েছে। এর সাথে সাথে এটাও সত্য যে আপনারা যারা ফার্নিচারের ব্যবসা করেন, বিগত সময় আপনারা জানেন যে সরকার প্রায় 5টি ব্যাংকে একীভূত করেছে। সেখানে প্রায় 800 কি 1000 ব্রাঞ্চ মানে একীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত সরকার যে একটা অর্থনৈতিক বুদবুদ তৈরি করেছিল, অবকাঠামোগত ব্যয়, বিদ্যুৎ খাতে ব্যয়, যা আসলে কর্মসংস্থান তৈরি না করলেও কিছু অফিস, ব্যাংকের ব্রাঞ্চ, অনেক কিছু একটা কর্পোরেট ডিমান্ড তৈরি হয়েছিল। বর্তমান অর্থনৈতিক সঞ্চয়মূলক নীতি গ্রহণ করার কারণে এবং ব্যাংকের সুদ ব্যয় বৃদ্ধি করার কারণে, খুবই যৌক্তিক কারণেই সুদ ব্যয় বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করি গভর্নর সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছর এই সুদ ব্যয় যদি এক অঙ্কে নামিয়ে আনা যায় এবং অর্থনৈতিক যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায় এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করা যায়, তাহলে প্রয়োজনীয় বিনিয়োগ ইনশাল্লাহ আসবে। নীতি সহায়তা আকারে সরকার পার্শিয়াল ব্যাংক গ্যারান্টির এগেনস্টে বন্ড সার্ভিস চালু করেছে। আমরা নতুন আইপিও প্রকাশ করতে যাচ্ছি হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে, যেখানে আমরা এফওসি এক্সপোর্টেরও ব্যবস্থা করছি, যেখানে আপনাদের ক্রেতা, বৈদেশিক ক্রেতারা তাদের সব ধরনের মালামাল আপনাদের কাছে পাঠাতে পারবে। আপনারা এটাকে কনভার্ট করে আবার এটাকে রপ্তানি করতে পারবেন। তো নীতি সহায়তা আকারে আপনাদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে সরকার ডাইনামিক্যালি আপনাদের জন্য উপযোগী সহযোগী পরিবেশ তৈরি করছে। আমরা যদি দেখি যে আজকে 25 বা 30 হাজার কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, এখানে প্রতিষ্ঠিত শিল্পগুলো এসছে, আমি ঠিক জানি না 60 কি 100টা বা 100টা থেকে কম প্রতিষ্ঠান এখনও ফার্নিচারের ব্যবসা করছে। আমরা ভিয়েতনামের ফাউন্ডেশনকে যখন দেখি তখন কিন্তু লজ্জাজনক একটা অবস্থায় অবতারণ হয়। আমাদের ফার্নিচারের যে ফাংশনাল অ্যাট্রিবিউট এবং এর যে অ্যাস্থেটিক অ্যাট্রিবিউট, এই দুটোর কম্বিনেশনে যে উদ্ভাবন দরকার, সেই উদ্ভাবন আমার মনে হয় হচ্ছে না। আমি শিল্পের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আমি সনির্বন্ধ অনুরোধ জানাব, উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এই উদ্ভাবনকে উপযোগী এবং সহায়ক করার ক্ষেত্রে যে উপকরণসমূহ দরকার, এই উপকরণকে সহজকরণ আমদানির ক্ষেত্রে আজকে আপনারা হয়তো দেখেছেন গতকাল কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ছাড়াই চুক্তিপত্রের ভিত্তিতে আমদানি রপ্তানি উপযোগী করেছে। তো নীতিগতভাবে সরকার যতগুলো আধুনিক ব্যবস্থা গ্রহণ করা যায় আপনাদের কাজকে সহায়ক করার জন্য সরকার সেগুলো গ্রহণ করছে। আপনাদের দরকার উদ্ভাবন করা। আমি শুনেছি যে পার্শিয়াল বন্ড ব্যাংক গ্যারান্টির এগেইনস্টে যেটা অনুমোদন দেওয়া হয়েছে সেখানে সম্ভবত পার্টিকেল কোড বা অন্য কোনো বা লেখার এইসব ক্ষেত্রে কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে। আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে এগুলো আমার দপ্তরে জানালে এগুলো স্পষ্টকরণ করা হবে।
কারণ সব ধরনের পার্টিকেল বোর্ড বাংলাদেশে তৈরি হয়। এবং আমরা যখন বিভিন্ন বৈদেশিক মেলার কথা শুনছি, কাস্টমাররা যখন আমাদের কাছ থেকে ফিরে যাচ্ছে, শুধু যে প্রাইসের জন্য ফিরে যাচ্ছে তা নয়, উদ্ভাবনের জন্য ফিরে যাচ্ছে। আমরা যদি মনে করি যে আমরা কেন পাচ্ছি আমাদের উপকরণ, আমরা যদি দেখি মোটা দাগে আমাদের যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, কাঠ বা বোর্ড বা লেখা বিভিন্ন এর যে নান্দনিক বৈশিষ্ট্যের সীমাবদ্ধতা আমি মনে করি প্রচুর। আমরা যদি চীন বা ভিয়েতনামের উদাহরণ লক্ষ্য করি, আমরা দেখতে পারবো যে আমরা বাংলাদেশে একটা লেখার ফার্নিচারের বহু যুগ ধরে চলছে, এটা শেষ হচ্ছে না। এটা পরিবর্তন দরকার, এখানে উদ্ভাবন দরকার। সেটা দেশীয় শিল্প সক্ষমতা না থাকলে এই উপকরণ যদি বিদেশ থেকে আনতে হয়, আনেন, এনে ভোক্তার আকাঙ্ক্ষার কাছাকাছি। এবং এই ফার্নিচার সেক্টর যদি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মাত্র 100 কোটি টাকা, মানে $10 মিলিয়ন নিচে আমরা এখন বর্তমানে রপ্তানি করছি। আমরা সেখানে বিলিয়ন ডলারের স্বপ্ন দিচ্ছি। আমাদের জানান যে $100 মিলিয়ন করতে গেলে নিয়ামক হিসেবে কি কি দরকার, আমি সেটাই করি। আপনারা যা বলুন, যে নিয়ামক সমূহ আমি হাজির করার ব্যবস্থা করি। আপনারা জানেন যে আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন শেষ করেছি। আমরা জাপানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের শেষ পর্যায়ে রয়েছি। আমরা আরও বেশ কিছু দেশের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা চালাচ্ছি। আমাদের অগ্রাধিকারমূলক যে বাজার প্রবেশের যে সুবিধা, এটা আমরা যখন এলডিসিতে গ্র্যাজুয়েট করবো তখন আর আমাদের থাকবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সাথে আমরা আলোচনার মাধ্যমে এই প্রেফারেন্স বা অগ্রাধিকারগুলো বজায় রাখার চেষ্টা করি। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে পারি যে আমরা রাত দিন কাজ করছি। যেসব বাজার, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, জাপান হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, যুক্তরাজ্য হোক, আমরা সকল দেশের সাথেই আমরা কাজ করছি, সকল অংশীজনের সাথে কাজ করছি আপনাদেরকে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশ অধিকার দেওয়ার। আপনারা যদি পণ্যের বৈচিত্র্য না নেন, ফার্নিচার একটা ফাংশনাল প্রোডাক্ট। ফার্নিচার আমার বাসায় আমি যখন ফার্নিচারটা কিনবো, এটা আমার ব্যবহারের জন্য উপযোগী হতে হবে এবং এর নান্দনিকতায় আমার রুচির বহিঃপ্রকাশ করতে হবে। এই দুটো সমন্বয় করতে হবে এবং এটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। আপনারা দেখেন যে শুধু যে স্থানীয় ক্রেতাদের ক্রয় সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না, আন্তর্জাতিক ক্রেতাদেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। তো আমার উপকরণ মূল্যের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। আমার যে কনভার্সন কস্ট, আমি যে এই উপকরণগুলোকে ব্যবহার করে আমি যে পণ্যটাকে উৎপাদন করছি, সেখানে আমার কস্ট এফিসিয়েন্সি থাকতে হবে, এক্সেলেন্স থাকতে হবে। আজকে আন্তর্জাতিক বাজারে বলি, স্থানীয় বাজারে বলি, উদ্ভাবনের মাধ্যমে, সেটা কস্ট উদ্ভাবন হোক, প্রোডাক্ট উদ্ভাবন হোক, তার নান্দনিকতায় হোক, তার ব্যবহারিকতায় হোক। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ধরনের পণ্যের দেখে আমরা নিজেরা অসম্ভব আগ্রহী হই, এগুলো কিন্তু এর নান্দনিকতা এবং এর ব্যবহার উপযোগিতা। আমরা তখন ওই জায়গায় আটকে যাই যে এত সুন্দর, এর ব্যবহার উপযোগিতা এত ভালো। এই জায়গায় যদি আমরা যেতে না পারি, তাহলে শুধু ওগুলো দেখে দেখে আমাদের লাভ কি? আমাদের সেখানে যেতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, কারণ এই সেক্টর যদি ভালো করে, এর ইকোসিস্টেমের মধ্যে আপনি চামড়া শিল্প জড়িত, সিনথেটিক শিল্প জড়িত, কাপড় শিল্প জড়িত, কাঠ শিল্প জড়িত, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ শিল্প জড়িত, বিভিন্ন ধরনের বোর্ড, প্লাইউড বলেন, পার্টিকল বোর্ড বলেন, এমডিএফ বলেন, এই যে বিভিন্ন শিল্প, এই যে এর যে সমন্বয়ক হিসেবে কাজ করে আজকে ফার্নিচার শিল্প। আমরা এবং যত লক্ষ লক্ষ লোক এখানে কর্মে নিয়োজিত আছে, আমি মনে করি যে আমি নেতৃবৃন্দকে উদাত্তভাবে আহ্বান জানাবো। আমি আশা করি যে বিনিয়োগ
পরিবেশ বা বিনিয়োগ অনুকূল অবস্থা তৈরি হবে এবছর শেষ নাগাদ থেকেই, সামনের বছরের গোড়ার দিক থেকেই শুরু হবে। কারণ এই অর্থনৈতিক সঞ্চয়মূলক অবস্থায় আমরা না গেলে আমরা তো খাদের মধ্যে পড়ছিলাম, সেখান থেকে আমাদেরকে থামতে হয়েছে। আমাদের $6 বিলিয়ন যেটা বললাম যে আমাদের অপরিশোধিত দায় ছিল ব্যাংক সিস্টেমে শুধু, সেখান থেকে উত্তরণ করে আজকে যখন $32 বিলিয়ন একটা রিজার্ভ তৈরি হয়েছে, আমি আপনাদের আস্থা তৈরি করার জন্য এটা যথেষ্ট। এবং আমরা আশা করছি যে এটা হয়তো $40-50 বিলিয়ন যাবে। এটাতে আমাদের জাতীয় সক্ষমতা বাড়াবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে, আপনারা রপ্তানি করার ক্ষেত্রে গার্মেন্টস বা টেক্সটাইল শিল্পে যে যত ধরনের কম্পারেটিভ সুবিধা দেওয়া আছে আমরা চেষ্টা করব। আপনারা শুধু আমাকে আপনাদের সাফল্য অর্জনের যে নিয়ামকগুলো আছে সেগুলো আমাদেরকে সুনির্দিষ্টভাবে দিন। দয়া করে ভেগ জিনিস বলবেন না, কারণ আমি ভেগ জিনিস একটু কম বুঝি। একেবারে সুনির্দিষ্ট আকারে বলবেন, নীতি সহায়তা আকারে সরকার যা করেছে সরকার আরও করবে। আপনারা উদ্ভাবন করুন, আপনারা পণ্যের উপযোগিতা সৃষ্টি করুন, আপনারা বৈচিত্র্য তৈরি করুন, আপনারা মূল্য ক্রয় সক্ষমতার ভিতরে দামের থেকে দামি, মূল্যের থেকে আর্থিক মূল্যের থেকে দামি এরকম একটা অবস্থা তৈরি করুন, যার বিনিময়ে ভোক্তারাও আনন্দিত হবে। যারা আজকে আসবেন, এই মেলা দেখবেন, ওনারা উৎসাহিত হবে। ওনারা দেখে যেন এই বোধটা করেন যে না, আমার সক্ষমতা নেই এই জিনিসটা কেনার, কিন্তু আমি সঞ্চয় করে হলেও এটা কিনবো, এই আগ্রহটা তৈরি করবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে শিল্প, যেটা আমি আরেকদিন বলেছিলাম যে ফরাসগঞ্জ থেকে, সেই মিরপুর থেকে আজকে আমরা এই বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আমরা এটাকে দেখতে পাচ্ছি। অবশ্যই এটা শিল্পের একটা সক্ষমতা, কিন্তু আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। এখানে স্তুতি করার কোনো সুযোগ নেই, বরং আমি মনে হচ্ছে যে আমরা একটু পিছিয়ে পড়ছি কিনা। সো আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, বৈচিত্র্য আনেন, সকল কিছুতে বৈচিত্র্য আনেন, পণ্যে, মূল্যে, নন্দনে, ব্যবহারিকতায় বৈচিত্র্য তৈরি করে। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সভাপতি মণ্ডলী সহ সকলের কাছে কৃতজ্ঞ, এবং আবারও দেরি করে আসার জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।